নমস্কার, আমি অনন্যা দত্ত। আমি ট্রাইবেকার কেয়ারের কমিউনিটি হেড। আমি ট্রাইবেকারতে ইভেন্টস এবং ট্রাভেল আমি অর্গানাইজ করি। আজকে আমরা এসেছি মিস্টার শঙ্কর দের বাড়িতে। থ্যাংক ইউ মিস্টার দে, আজকে আমাদেরকে এখানে আসার জন্য আপনি অ্যালাউ করেছেন। আপনি একটু আপনার পরিচয়টা আগে দিন, তারপরে আপনার সাথে আমি কথা বলছি। ঠিক আছে, তো তোমরা এসছো, আমার খুব ভালো লাগছে। আমি অ্যালাউ করার কে? তোমাদের বাড়িতে তোমরা এসছো, আমি কি তোমাদের থেকে আলাদা? থ্যাংক ইউ সো আমি মাচ। শঙ্করলাল দে। আমি আমি অ্যাকচুয়ালি গ্রামের লোক মানে কোথায় থাকতেন? জায়গাটার নাম হচ্ছে দক্ষিণ গোবিন্দপুর। শুনতে আচ্ছা। কথাতেই বলে ধাপধারা গোবিন্দপুর। সেই রকমই একটা গ্রামের লোক, বারুইপুরের আগে। আচ্ছা। মানে কলকাতা থেকে বারুইপুরের দিকে অন রোড গেলে দক্ষিণ চব্বিশ পরগনা। দক্ষিণ চব্বিশ পরগনা, বারুইপুরের অনেকটা আগে। আচ্ছা ওই যেখানে অন্তরা গ্রাম বলে একটা সাইকিয়াট্রিক সেন্টার আছে, ওইখানটাতে আমার বাড়ি। আচ্ছা আচ্ছা তা আমি ওখানকার স্কুলে পড়েছি। ওইখানকার স্কুলটা 1921 সালের স্কুল। মানে আচ্ছা। অত ইন্টিরিয়ার গ্রামে ভেতরে 1921 সালের স্কুল 100 বছর পেরিয়ে গেছে। আচ্ছা তা সেই স্কুলে পড়েছি। স্কুল তো তখন তো সকলেই নিজের লোকাল স্কুলে পড়তো। তা আমাদের স্কুল ডিস্ট্রিক্ট স্কলারশিপ পেত, খুব ভালো স্কুল ছিল। এবং আমাদের যে বন্ধুবান্ধব, আমাদের সারাউন্ডিংস, আমাদের খুব ভালো একটা গ্রুপ ছিল। আমরা মোটামুটি সবাই খুব সুন্দরভাবেই করতাম। আর আমাদের একটা গ্রুপকে আমাদের হেডমাস্টার অত্যন্ত কড়া ছিলেন। মানে তখন আমাদের 10-11 ছেলেদেরও বেত মারতেন উনি। আচ্ছা তারপরে উনি আমাদের খুব স্নেহ করতেন, যে একটা গ্রুপকে আচ্ছা। বলে না এরা ঠিকঠাক মতো চলে, পড়াশোনাও করে, বদমাইশিও করে। বদমাশি আমাদের বদমাশিটা ধরা পড়তো না, সেই জন্য আমরা পার পেয়ে যেতাম আর কি। তারপরে আস্তে আস্তে ওখান থেকে পাস টাস করে কলকাতায় কলেজে পড়েছি। আচ্ছা কলকাতায় ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি। তারপরে রাইটার্স বিল্ডিংসে চাকরিতে ঢুকেছি। আচ্ছা রাইটার্স বিল্ডিংয়ে সেক্রেটারিয়েট সার্ভিস বলে, যেটা মন্ত্রীর দপ্তর, সেক্রেটারি সার্ভিস বলে একটা সার্ভিস ছিল। সেই সার্ভিসে জুনিয়র হিসেবে জয়েন করেছি। পরবর্তীকালে বিভিন্ন দপ্তরে ঘুরেছি। আমি প্রথম ঢুকি হোম ডিপার্টমেন্টে। আচ্ছা হোম ডিপার্টমেন্ট থেকে আমাকে লেবার ডিপার্টমেন্টে পাঠানো হয়। ওকে তা লেবার ডিপার্টমেন্টে আমি দীর্ঘদিন ছিলাম। আর লেবার ডিপার্টমেন্টে আমি এমন একটা কাজ করতাম, লেবার ডিপার্টমেন্টে 18টা হসপিটাল আছে, ইএসআই হসপিটাল। ওকে সেই হসপিটালে 700-750 মতো ডক্টর ক্যাডার আছে। আমি ওই ক্যাডারটার কাজ করতাম। মানে আপনিও হেলথ সেক্টরটাই দেখতেন সেই অর্থে? হ্যাঁ, আচ্ছা। মানে ওদের প্রমোশন, ট্রান্সফার, ওদের সেই ধরনের ডাক্তারদের যে ধরনের যা কিছু, আচ্ছা সব আমি সেটাতে থাকতে থাকতে ওদের সাথে আমার একটা খুব হৃদ্যতা জন্মে যায়। মানে আমি রিটায়ার করেছি, 15-16 বছর হয়ে গেল, এখনও তাদের সাথে আমার যোগাযোগ আছে। বাহ, মানে খুব ভালো। 2-3 জন তাদের ছেলের বিয়েতে নেমন্তন্ন করেছে, আমি গেছি। আমার ছেলের বিয়েতেও নেমন্তন্ন করেছি অনেককেই, আর সকলেই এসেছে প্রায়। যার ফলে আমরা মোটামুটি মানে একটা চাকরির ক্ষেত্রেও একটা সুন্দর পরিবেশে ছিলাম আমি আর কি। আর আমি ওখানে রেজিস্ট্রার হয়ে রিটায়ার করেছি, মানে ক্লাস 1 গেজেটেড অফিসার। ওখান থেকে রিটায়ার করার পরে আমাদের একটা চাকরি গভর্নমেন্টই চাকরি দেয়। আচ্ছা, বিভিন্ন মিউনিসিপ্যালিটিগুলো আছে, ওখানে এক্সিকিউটিভ অফিসার বলে একটা পোস্ট আছে। ওকে ওটা মানে অফিসিয়াল হেড, মানে অ্যাট দ্য সেম টাইম ডিডিএ। তা আমি এক্সিকিউটিভ হিসাবে, ওটা 2 বছরের টেনিওর। আমি ওখানে গভর্নমেন্ট হেড হিসেবে ওখানে গভর্নমেন্ট, ওটার ইয়ে ছিল, ওটা একটা স্কেল আছে, ওটা ওই স্কেলের ইয়ে মাইনাস পেনশন, মানে পেনশন পেতাম তো, পেনশনটা মাইনাস করে আমাকে দিত, মানে অনেকটাই টাকা পেতাম। তা আমার খুব মিসেসের খুব আনন্দ ছিল, বলে আমি হিসেব করে খরচা করেছি, এটা তোমার বেহিসেবি টাকা, এই বাড়তি টাকাটা এইটা আমাকে দিয়ে দাও, আমি এটা ইচ্ছে মতো খরচা করবো। আচ্ছা তা ওইটুকু হয়েছে। যাই হোক, সে আনন্দেই কাটিয়েছি। তারপরে ছেলের বিয়েটা হলো, আমরা মোটামুটি ভালোই, তার ছেলে ব্যাঙ্গালোর চলে গেল। আমি বছরে একবার দুবার যেতাম। আমি মিসেস স্কুল টিচার ছিল। আচ্ছা সামার ভ্যাকেশন, পুজো ভ্যাকেশন, আমরা মোটামুটি আমার মিসেস ছেলে যখন ওখানে ছিল, আমার মিসেস পূজা ভ্যাকেশন আর সামার ভ্যাকেশনে ব্যাঙ্গালোর ছাড়া কোথাও যাবে না। ওয়েদারটা এত ভালো বলে? না, ওয়েদার ভালো না। ছেলে তো আছেই ডেফিনেটলি, ছেলের জন্যই যাবে। আর ছেলে আমাদের উটি, দক্ষিণ ভারতপুর, মাদুরাই, কন্যাকুমারী, আমাদের সব মাকে ঘুরিয়ে দিয়েছে। আমাকে ঘোরায়নি, মাকে ঘুরিয়েছে।
বলে বাবা তো একলা একলা ঘুরতে পারে, মা তো একলা ঘুরতে পারে না, মাকে ঘুরে বাবাও যাবে। তা খুব মজা করে কাটিয়েছে, খুব ভালোই। আপনার একমাত্র ছেলে? আমার একমাত্র ছেলে। আচ্ছা। আর ছেলে ছোটবেলা থেকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ সেনে পড়েছে। ওকে। ওদের একটা ওগুলো বাড়ি থেকে গিয়ে পড়তে হয়, কেজি সেকশন, KG1 KG2 আর 1 থেকে 4 পর্যন্ত, মানে ওটা বাড়ি থেকে যাতায়াত করতে পারে। ওটা শিশু বিদ্যাপীঠি, মানে বাচ্চাদের একটা স্কুল, মিশনই পরিচালনা করে। তারপরে ওখান থেকে অ্যাডমিশন টেস্ট দিয়ে 5-এ নরেন্দ্রপুর রামকৃষ্ণ সেনে রেসিডেন্সিয়াল, ওখান থেকে মাধ্যমিক পাস করলো, উচ্চ মাধ্যমিক পাস করলো। তারপরে এখানে ডাক্তারি ছাড়া ও পড়বে না। তা ডাক্তারি তখন 4টে গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এত প্রাইভেট কলেজ টলেজ কিচ্ছু হয়নি। আমি বললাম দেখো তুমি কিন্তু রিস্ক নিয়ে নিচ্ছ। বললে তা যাই হোক আমি পড়বো, মা তো অসুস্থ হয়, আমি ডাক্তারি পড়বো। তারপরে ব্যাঙ্গালোরে পরীক্ষা, ওর সব বন্ধুরা যাচ্ছে ব্যাঙ্গালোরে, বললো আমিও যাবো। তা ওর বন্ধুর বাবার সাথে পাঠিয়ে দিলাম, ওর বন্ধুর বাবা গেল আর কি, উনি নিয়ে গেলেন। তা ওখানে পরীক্ষা দিল, ওখানে ইঞ্জিনিয়ারিং, আমি কম্বাইন দেবে কিন্তু ইঞ্জিনিয়ারিং দিল, মেডিকেলও দিল। তা দুটোতেই চান্স পেয়েছে। মেডিকেলে এত খরচা, মানে 110 টাকা পার সেমিস্টার, মানে 6 মাসে 1,10,000 টাকা। আমি পারবো না, মানে আমাদের পক্ষে সম্ভবপর নয়। তার সঙ্গে হোস্টেল চার্জ আছে, সব আছে। তুমি যদি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও আমি চেষ্টা করে দেখতে পারি। তখন ও অগত্যা কী করে ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হয়ে গেল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ওখানে ক্যাম্পাসেই চাকরি পেয়ে গেল, অ্যাক্সেঞ্চারে চাকরি পেল। আচ্ছা, ভালোই। বিভিন্ন ওকে চেন্নাই পাঠিয়ে দিল, চেন্নাই যাবে না, চেন্নাই গরম, পাগল হয়ে যাব। তাই বুঝেছি ব্যাঙ্গালোরে থেকে অভ্যস্ত, তো চেন্নাই যাবে না, ও ছেড়ে অন্য কোম্পানিতে গেল। যাই হোক, আমাকে বললো তোমরা তো ভয় পাচ্ছ কেন, তোমরা তো একটা অফিসে ঢুকেছো, সেখান থেকেই বেরিয়ে এসছো, সুতরাং আমাদের ওরকম নয়, আমরা বার্গেন করে কোথায় ভালো পাবো আমরা চলে যাই সেভাবে। এরকম করতে 3-4টে পার্টি অ্যাডোবি বলেতে ঢুকলো। সেখানে ওকে অনেক ব্যাক করলো, ওর যে বস সে ওকে ভীষণভাবে ব্যাক করলো। তেমনি খাটতো সকাল থেকে রাত্রি পর্যন্ত, কাজই করে যেত। যাই হোক বেনিফিট পেয়েছে। তারপরে ওরা ওকে মানে পেয়েও ভালো অন্যদের তুলনায়। আমি তখন ওকে বললাম তোমার ফ্রাস্ট্রেটেড হওয়ার কারণ নেই, তুমি বলছো তোমার কাউন্টার পার্ট আমেরিকায় তোমার থেকে অনেক বেশি মাইনে পাচ্ছে, আর এখানে তুমি কম পাচ্ছ, তুমি ইন্ডিয়ান লেভেলে পাচ্ছ। আর তুমি ভেবে দেখো, তুমি ইন্ডিয়ান লেভেলে, তোমার লেভেলে যারা অন্য সব কোম্পানিতে কাজ করছে তাদের থেকে তুমি কম পাচ্ছ না বেশি পাচ্ছ? বলে না, তাদের থেকে অনেক বেশি পাচ্ছি। আমি তাহলে নিয়ে থাকুক, ওই ডিসস্যাটিসফ্যাকশন নিয়ে চাকরি করলে ভালো হয় না। যাই হোক, ও খুব ইয়ে করলো। তারপরে হতে হতে এমন করলো, ওকে USA পাঠিয়ে দিল। আচ্ছা, কতদিন ধরে আছেন ইউএসএতে? USA 3 বছরের মতো হবে। আচ্ছা, তার আগে যাতায়াত করতো, থাকতো, চলে আসতো। তা ওর একবার যখন 6 মাস ছিল তখন ওর মা অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা, আমার বৌমাও গেল। বৌমা বললো না, আমরা এখানে থাকবো না, মা এত অসুস্থ হয়ে যাচ্ছে, তোমার জন্য অসুস্থ হচ্ছে মা। আবার ফিরে এলো, ওরা ফিরে আসার পরে বললো এসো তোমরা। গেলাম, আমার বৌমা বললো মা তুমি নিশ্চিত থাকো, তোমার ছেলেকে নিয়ে তোমার কাছ থেকে নিয়ে আমি যাবো না কোথাও, ইন্ডিয়াতেই থাকবো। যাই হোক, তার ছেলে আমাকে এবার বললো যে বাবা, আমি যদি তখন আমেরিকায় চলে যেতাম না, মা তখনই মরে যেত, তাও তো 6 বছর বেশি পেয়েছি মাকে। যাই হোক, ওইভাবে কাটলাম। আমার ছেলে আমেরিকায় গিয়ে, ওখানে গিয়েও বাবা কি করব, আমি কিছু করবার নেই, তোমার লাইফ, আমার তো শেষ হয়ে এসছে, তোমার অনেক লম্বা সময় রয়েছে, তোমাকে তোমার পজিশনে থাকতে হবে। বলে আমি যদি ওখানে না যাই এখন বাবা, আমার পোস্টটা ছেড়ে দিতে হবে। আমি না, তুমি যাবে না কেন, তোমার কি পিছু টানা, ক্যারিয়ারের জন্য যেতে হবে। আমি আছি তো, এখন আমেরিকা থেকে কেন আসে 2 দিন লাগবে, আমার যদি শরীর খারাপ হয় তুমি চলে আসবে, ঠিক আছে, কিছু টাকা খরচা হবে আর কি। মেসোমশাই, আপনার ট্রাইবেকা কেয়ারের সাথে কিভাবে যোগাযোগ হলো? আমার ট্রাইবেকারের সঙ্গে আমি যোগাযোগ করিনি, আমার ছেলে যোগাযোগ করেছে। আচ্ছা, আমার ছেলে তো ইউএসএতে, ওখানেও যে করে হোক ওর বন্ধু বান্ধব বা ওর মাধ্যমে ট্রাইবেকারের খবরটা পেয়েছে। ওকে, যে ট্রাইবেকার ও এলডারলি পিপলদের দেখাশুনো করে। আচ্ছা, আর যেহেতু আমি তোমাকে দেখাশোনা করতে পারছি না, ওরা মনে করো অন বিহাফ অফ মি ওরা করবে, সেইভাবে ও আমাকে মেম্বার করলো, আমার ছেলেই মেম্বার করেছে। আচ্ছা, আপনি তো বিগত 3 বছর ধরে আমাদের প্রায় 2.5 বছর। প্রায় 2.5 বছর
তো সেই ক্ষেত্রে আপনার কেয়ার ম্যানেজার তো প্রবীর পাল। হ্যাঁ, প্রবীর পাল। তো আপনার কেমন লাগছে প্রবীর পালের সার্ভিস বা ট্রাইবেকা কেয়ারের সার্ভিস? আপনার এতদিনে কেমন লাগছে? আপনি তো মেডিকেল, নন মেডিকেল, এমার্জেন্সি সব সার্ভিসই আপনি আশা করি অ্যাভেল করেছেন। তো সবকিছুর মধ্যে আপনার কেমন লাগছে? আমার ট্রাইবেকারের আমার খুব আপন মনে হয়। ট্রাইবেকারে যে তোমরা এসছো, তোমাদের ছাড়া আরও অনেকের সঙ্গে যোগাযোগ হয়। আমার মোটামুটি সবাইকে মনে হয় যেন ওরা নিজের লোক। মানে কখনো মনে হয় না যে এটা একটা সংস্থা থেকে আমার সঙ্গে কথা বলছে বা আমার। আর প্রবীর পাল, প্রবীর তো আমার ঘরের ছেলে হয়ে গেছে। প্রবীরকে আমি মাঝে মাঝে বকুনিও দিই। ও সার্ভিস খুব ভালো, সার্ভিস ভালো দেয় বলেই ওকে মাঝে মাঝে বকুনি খেতে হয়। তা আমার ছেলে আবার বলে দিয়েছে ও খুব ভালো ছেলে, ওকে বকবে না। না, আমাদের সার্ভিসে এমন যে মানে সেই বন্ডিংটা যদি না রাখতে পারে এল্ডারলি পিপলদের সাথে, তাহলে সার্ভিসটা দেওয়াটাও খুব অসুবিধা হয়ে যায়। সেইটা না, সেটা প্রবীরের মাধ্যমে আমি সবসময় পেয়ে যাচ্ছি। আর আরেকটা যেটা হচ্ছে প্রবীর মাধ্যমে যখন যেখানে যা প্রোগ্রাম হয়, যেখানে যাই, প্রবীর না থাকলেও অন্যরা তো থাকে, অন্যরা নিয়ে যায়। কখনোই আমার কোনো অসুবিধা ফিল করিনি। কেন জানি না, আমাকে সকলেই মোটামুটি মানে আজ পর্যন্ত কেউ বিমুখ করেনি। না, আপনি বিমুখ করার মানুষও নন। তো সেই ক্ষেত্রে আমি বলতে চাইছি যে সার্ভিস আপনার ভালো লাগছে। আপনার ছেলে প্রবীরকেও, আপনি যেমনি প্রবীরকে বাড়ির ছেলে হিসেবে হচ্ছে মিস্টার দেব, আপনার ছেলে, উনিও প্রবীরকে খুব অ্যাপ্রিসিয়েট করছে। তো আশা করি আপনারা বা আপনার পরিচিত বা আপনার বন্ধু বান্ধব তাদেরকেও নিশ্চয়ই আমাদের ট্রাইবেকারের কথা নিশ্চয়ই বলেছেন বা তাদেরকে আমাদের ব্যাপারে জানিয়েছেন। হ্যাঁ, আমার বলে তোমরা কি কোথায় যাও, কাদের সাথে যাও, বললাম তো, আমি নিজে থেকেই বলি যে আমি যাচ্ছি এরকম। আর বিভিন্ন যখন যেখানে যাই সবাই জানতে পারে তা কোথায় গেছিলে, কোথায় কাদের কীভাবে গেছিলেন। তারপরে প্রবীরকে অনেকে চিনে। প্রবীর ওখানে গাড়ি রাখে, যখন ওই ফ্ল্যাটের আশেপাশের লোকেরা দেখে এই ছেলেটার সাথে এই ছেলেটা নিয়ে যায়, আমি এই ছেলেটা নিয়ে যাই, এই ছেলেটা ছাড়া অন্যরাও নিয়ে যায়। তারপরে ইয়েতে আমরা যখন বেড়াতে গেলাম, বেড়াতে ফিরে এসে আমার একজন আমার গুরু বোন আর কি কাছাকাছিই থাকে। উনি উইডো, একা থাকেন, একটা কাজ, সব 24 ঘন্টা কাজের লোক আছে, সবসময় থাকে, অনেক বছর ধরেই আছে। তার ওনাকে বলেছিলাম, তা ট্রাইবেকার থেকে ফোন নাম্বার দিয়েছিলাম, ট্রাইবেকার থেকে ওনার বাড়িতে গেছিলো। মিশমশাই, আপনার অবসর সময় কেমন কাটে? অবসর সময় আমার তো সারাদিনই অবসর, 24 ঘন্টায় অবসর। তার মধ্যে যা সকালবেলা অ্যাকচুয়ালি আমার এখন যেটা হয়েছে, মুভমেন্টের জন্য যা হোক কিনা ঘুমটা কমে গেছে, বয়সও হয়েছে, তা একটু ঘুমের জন্য একটা লাইট খেতে হয় আর কি, তা ওষুধ খেতে হয়। তা আমার কিন্তু ভোরবেলা ঘুম ভেঙে যায়, কাজের লোকজনও আসে। তা ঘুম ভেঙে গেলে আমার অবসাদটা থেকে যায় অনেক সময়, অনেকটা। যাই হোক, আস্তে 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 একটু বেলার দিকে কেটে যায়। আর আমি এমনি মোটামুটি বইপত্র পড়ি, পেপার তো পেপার পড়ি। তবে এখন যেটা হচ্ছে, আগে যেমন কন্টিনিউয়াস পড়তে পারতাম, এখন হয় না। আরেকটা যেটা হচ্ছে, আমার এমনি বইপত্র তো আছেই, বিভিন্ন ধরনের উপন্যাস, সেগুলো তো বহু পঠিত হয়ে গেছে, আর পড়তে ইচ্ছে করে না। আমার আশ্রমের 24টা খণ্ড আছে, বইয়ের খণ্ড আছে। আপনি কোন আশ্রম? আমি স্বামী স্বরূপানন্দের অযাচক আশ্রম বলে একটা আশ্রম, কাকুরগাছিতে ওদের আশ্রমের অফিস, সেটার মেম্বার। আর আমাদের গুরুদেবের লিখিত বাণী সব, সেগুলো একটা অখণ্ড সংহিতা বলে একটা বই আছে। আচ্ছা, ওটা 24 খণ্ড বেরিয়েছে। তা ওটা 24টাই আমার আছে, যখন যেটা ইচ্ছে পড়ি। এখন যেটা হয়েছে, আমি হয়তো একটা পড়ছি, আর এটা তো আমি আগে কিছুদিন আগে পড়লাম, এই জিনিসগুলো হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা, যাই হোক, ওটাও পড়াশুনো। আর আজকাল আগে যেমন কন্টিনিউয়াস পড়তে পারতাম, এখন মনে হচ্ছে যেন মনোটোনাস হয়ে যাচ্ছে। তখন ওই মোবাইল দেখি, মোবাইল দেখাতে এখন একটা বড়, আগে মোবাইল দেখতাম না, এখন একটু মোবাইল দেখাটা বেড়ে গেছে। মোবাইলে যেমন গল্প থাকে অনেক, সেই গল্পগুলো পড়ছি। মানে আপনার মোবাইলে পড়তে সেটাতে কি অসুবিধা হচ্ছে না? বইটা পড়তে অসুবিধা হচ্ছে? বইটা পড়তে হলো, তারপরে আমি কিছু করলাম না, শুয়ে রইলাম কিছুক্ষণ। আর আমার শারীরিক প্রবলেম, একটু কোমরে ব্যথা হয়, সেটার জন্য বেশিক্ষণ টানা বসে থাকতে পারি না, একটু শুয়ে পড়ি। যাই হোক, এরকম করেই সময় কাটে। আর নির্জন লোনলিনেস, সেটা তো যাবে না, ঘরে লোকজন না এলে লোনলিনেস যাবে না।
কিন্তু আমি সেটা নিয়ে এখন বেশি মাথা ঘামাই না, কারণ আমি জানি আমাদের স্বামী স্ত্রীর বয়স হয়েছিল, দুজনের মধ্যে যে কোনো একজন আগে যাব, একজনকে একা থাকতেই হবে। তবে সেটা আমার মিসেস যে এত আগে চলে যাবে সেটা হিসেবে ছিল না আর কি। হার্ট অ্যাটাক হয়েছে, কিছু করারও নেই, আমার করারও ছিল না। তা আমার মিসেসের একটা বক্তব্য ছিল, ওটা বেশি পার্সোনাল বলে ফেলছি, বক্তব্য ছিল যে তিনি যেন আমার আগে মরে যান। মানে তাহলে ছেলের তো সময় থাকবে না, ওরা যা চাকরি করে আমাকে নিয়ে বসে থাকতে পারবে না, আর আমি তোমার ওপর ডিপেন্ডেন্ট, তা তুমি যদি আগে চলে যাও আমি কি করব? তা আমি ঠিকই, আমাদের এখন অনেক দেরি আছে যাওয়ার, কিন্তু চলে যাবে জানি না। যাই হোক, যার সময় হয়েছে চলে গেছে, তো মেনে নিতেই হবে। আমি সেটা সেই দিকটাই। আর একটা কথা বলি, আমার যে গুরুদেবের একটা বাণীর বই পড়তে পড়তে পেয়েছিলাম, নিশ্চয়ই, তুমি যদি শোক 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 হয়েছে তোমার প্রিয়জনের বিয়োগে, তুমি যদি শোক রহিত হতে না পারো, তাহলে বলো তুমি আমার ঠিকমতো দীক্ষিত হওনি। আচ্ছা, মানে এইটা আমাকে ভীষণভাবে করেছে আর কি। ভালো কথাটা। সেইভাবে সে চেষ্টা করি, শোক নেই কিন্তু শূন্যতা তো যাবে না, সেই বিভিন্নভাবে চেষ্টা করি। আর আমাদের সাপ্তাহিক একটা উপাসনা, মানে প্রেয়ার, আর মানে আমরা আমাদের উপাসনা বলা হয়। কাছাকাছি যত গুরু ভাই বোন আছে আমরা দীক্ষিত, আমরা আমাদের সপ্তাহে লিস্ট করা থাকে কোন দিন কার বাড়িতে হবে, কোন দিন কোন জায়গায় হবে। আর আমাদের এই একটু এগিয়ে গেলে ব্রহ্মপুর বলে একটা জায়গা আছে, ব্রহ্মপুরে একজন তার জমি সমেত বাড়ি দান করে দিয়েছে। তার একমাত্র মেয়ে মারা গেছে, ভদ্রমহিলা একা থাকেন, ভদ্রমহিলা বাড়িটা আশ্রমকে দান করে দিয়েছেন। তা আমরা মাঝে মাঝে আশ্রমে গিয়েও প্রোগ্রাম করি, যার ফলে আমার একদম যে বিচ্ছিন্ন হয়ে আছি তা নয়, ওইটা হচ্ছে আমার মেলামেশার জায়গা। আচ্ছা, ঘন্টা দেড়েক আমাদের উপাসনা হয়ে প্রসাদ বিতরণ হলো, আমরা কথাবার্তা বলে টলে যে যার বাড়ি চলে এলাম। আমার যদি শরীর খারাপ থাকে আমাকে আবার পৌঁছে দিয়ে যায়। আচ্ছা, দু একজন গাড়ি নিয়ে আসে। আমার এর মাঝখানে আমি এক জায়গায় গিয়ে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম গরমের চোটে, আমাকে ওর এসি গাড়ি আছে, আমাকে একদম বাড়িতে পৌঁছে দিয়ে ঘরে দিয়ে চলে গেছেন। আর একা যখন থাকতেই হবে মেনে নিয়েছি, কিছু করার নেই। মানে আমাদের এখানে একটা যে প্রতিবেশী যারা আছে, আমাদের ফ্ল্যাটে আমার সমবয়সী কেউ নেই, আর সব কটা ফ্ল্যাটে সব ভাড়া, মানে মালিক যারা তাদের সব নিজেদের বাড়ি আছে এখানে, ফ্ল্যাটের ভাড়া দিয়ে রেখেছে। ভাড়াটা ঠিক মোটামুটি আমাদের ওরা অল্প বয়স্ক ছিলেন, কাকু কেমন আছেন, ভালো আছেন, এর বেশি খুব একটা নয়, কোথায় যাচ্ছ কি করছে এর বেশি কথা হয় না। আর আমাদের এটা জগদ্ধাত্রী পুজো করি আমরা, একদম আমার বাড়ির সঙ্গেই বড় প্যান্ডেল হয়, খুব জাঁকজমক করে পুজো হয়। তার মানে তো আগের সপ্তাহে খুব জাঁকজমক। হ্যাঁ, আগের সময় 5 দিন তো আমি ভীষণ ভালো ছিলাম। আচ্ছা, সকালবেলা একবার যেতাম, দুপুরবেলা যেতাম, সন্ধ্যে যেতাম, রাত্রি 10টা সাড়ে 10টায় আসতাম। প্রোগ্রামও হয়েছে, নানা গানের প্রোগ্রাম হয়েছে, নানা রকম হয়েছে। তারপরে একদিন ভোগ বিতরণ হয়েছে। আমি আবার কন্টেনারে ডাব্বা ঘরে পেয়েছি। যাই হোক, আমি তো প্রবীরকেও খাইয়েছি, এই আমার প্রসাদ এখান থেকে নিয়ে নে। যাই হোক, ক্লাবে আগে যেতাম, এখন শরীরটা অতটা পারমিট করে না বলে ক্লাবে যাওয়াটা হয়ে ওঠে না। তবে সবার সাথে সম্পর্কটা ভালোই আছে। মানে আপনি সোশ্যাল লাইফ লিড করতে আপনি ভালোবাসেন? হ্যাঁ, আমি বরাবরই লোকজনের সঙ্গে মেলামেশা করতে ভালোবাসতামও, এখনো বাসি। কিন্তু এখন হচ্ছে কি, ওখানে গিয়ে দেখি সকলেই আমার চেয়ে জুনিয়র। দু একজন বয়স্ক আছে, তারা সিনিয়র, তারা আমার চেয়ে জুনিয়র, কিন্তু আমার সঙ্গে মোটামুটি মেলে, তারা থাকে। কিন্তু অধিকাংশ কেউ ক্যারাম খেলছে, কেউ খেলছে, নিজেদের মতো একটা গ্রুপ করে গল্প করছে। তার আমাদের রিসেন্টলি ক্লাব বিল্ডিং হয়েছে, মানে সবাই আমরা টাকা পয়সা দিয়েছি, দিয়ে একটা আলাদা বিল্ডিং হয়েছে, ওটা সরকারি একটা ব্লাইন্ড লেন, ওখানটায় ঘরটা উঠেছে। মানে মোটামুটি একটা সবার সাপোর্টে হয়েছে আর কি, পলিটিক্যাল সাপোর্টও আছে, সব কিছু আছে। সেইখানে এখন গল্প গুজব হয় মাঝে মাঝে, যাই মাঝে মাঝে। পরে 8:30টার সময় সিনিয়ররা যায়, ওই কিছুক্ষণ গল্প গুজব করে চলে আসি। আর আমার লোকজন না পেলে, আমার লোকজনের সঙ্গে কথা বলতে না পারলে ভালো লাগে। আমি আমার যে কেয়ারটেকার আছে, ও সে মাঝে মাঝে আর কিছু কিনতে দিলে আমার সব কিছু কিনতে বাজার করতে দেয় না, সব ওই করে দেয়। আচ্ছা, ও তো এলো, এসে কিছুক্ষণ গল্প করে গেল,
আর বলো তুমি এসি খোলো নি, আমি বসবো না। আমি না, তোর জন্য এসি খুলবো, আয়। বাহ, ভালো। বেশ মজা করি আর কি। বা আপনার পাড়া প্রতিবেশীর সাথেও আপনার খুব ভালো হ্যাঁ, সম্পর্ক, আপনি ক্লাবে যাচ্ছেন, পুজোতে অ্যাটেন্ড করছেন, মানে আপনি মোটামুটি সবার সাথেই হ্যাঁ, সেই হ্যাঁ। এটা ভাব ভালোবাসাটা আপনার আছে। তো ট্রাইবেকা কেয়ার কি এই লোনলিনেসের জায়গাটা কি একটু কোথাও আপনার জায়গাটা ফুলফিল করতে পেরেছে? হ্যাঁ, টাইব্রেকার পেরেছে, মানে প্রবীর টাইব্রেকারের হয়ে 2 দিন আসে আমার কাছে, এসে অনেকক্ষণ সময় কাটিয়ে যায়। ও শেষ পর্যন্ত আমি অনেক সময় বলি, তুই এবার যা, গেট বন্ধ করে দেবে, আমি কিন্তু নামতে পারবো না। আর নিচ থেকে দারোয়ান একটা ঘন্টা বাজিয়ে দেবে, বলে কি, আমি দেখ তোর ওয়ার্নিং এসে গেছে। কিন্তু এবার ও দরজা আলো নেভাতে নেভাতে একটা ওয়ার্নিং দিয়ে দেয়, ওইটা প্রবীর বুঝতে পারে যে ওয়ার্নিং দিয়েছে। যাই হোক, প্রবীর আমাকে খুবই গল্প গুজব করে সময়টা ভরিয়ে রাখে। আর 2 দিন তো ও আসছে, আর আমার ফিজিওথেরাপিস্ট আছে একজন, সে কোনো সপ্তাহে 3 দিন আসার কথা, আসতে পারে না, এত ব্যস্ত সে, 2 দিন আসেই। তা সে আসে, মানে আমার মোটামুটি প্রবীর 2 দিন, ও 2 দিন, আমার মোটামুটি সপ্তাহটা সন্ধ্যেবেলার দিকে লোক পাচ্ছি। আর শনিবার দিন আমি কম্পালসারি উপাসনায় চলে যাই। আচ্ছা, মানে যার ফলে মোটামুটি আমার সময়টা কেটে যায়। তবে রাত্রে যখন সব শুতে যাব, তখন আর কিছুক্ষণ জব টপ করি, তারপরে ভাবি না আর কিছু ভাববো না, এবার ঘুমিয়ে থাকার চেষ্টা করি, ওষুধপত্র খাই, ঘুমিয়ে পড়ি আবার। মানে এই দৈনিক রুটিনটা আমার এরকমই রোটেট করতে থাকে আর কি, এইভাবেই চলি। আর ট্রাইবেকার একটা জিনিস বুঝেছি, যে আমার কোনো অসুবিধা হলে, কারণ আমার একবার রাতে সাংঘাতিক পেটে যন্ত্রণা হচ্ছিল, আচ্ছা, তা সেটা প্রবীরকে ফোন করেছিলাম, প্রবীর একজন ডাক্তার নিয়ে এসেছিল এমার্জেন্সিতে, সে মেডিসিনের ডাক্তার। আচ্ছা। তাকে আবার আমি নাম দিয়েছি বাচ্চা ডাক্তার। আচ্ছা আচ্ছা, ছোটোখাটো, খুব খুব গল্প করেছিল, একটু নার্ভাস হয়ে গেছিলো আমাকে দেখে। তারপরে সেই ভদ্রলোক সে ইয়েতে দেখে শুনে বললো যে না, হসপিটালাইজেশন করতে হবে। আমি হসপিটালে যাবো না এখন, ইঞ্জেকশন দিয়ে যা হোক করে থাকুন। তা পরদিন সকালবেলা ঠিক হয়ে গেল। তারপরে প্রবীর আরেকজন ডাক্তার নিয়ে এসেছিল, ওই বললো আমি নাকি কমপ্লিমেন্টারি 2টো ডক্টরস ভিজিট পাবো। ও বললো তোমার ইয়ে হয়ে যাচ্ছে, ফরফিট হয়ে যাচ্ছে, কিন্তু তুমি ডাক্তার দেখিয়ে নাও। আমি দরকার না হলেও দেখাবো, তোমরা তাই তুমি ব্লাড টেস্টটা করিয়ে নাও, নিশ্চয়ই। তুমি যে কমপ্লিমেন্টারি ব্লাড টেস্টটা পাবে ওটা করিয়ে নাও, ওটা করে তারপর ডাক্তার আসুক, দেখে নেবে আর কি। এইভাবে মোটামুটি আমি দেখছি ট্রাইবেকার আমাকে মোটামুটি সব রকমভাবেই করে। আর প্রবীর আমাকে আবার একটা বাটন দিয়ে গেছে, আচ্ছা। ওটা বলছে 3 জন, একজনকে না পেলে 2 জন, যে কোনো 3 জনের করা আছে, ফোনটা তুমি 3 সেকেন্ড টিপে ধরে থাকবে। একদম। তা আমি ওটা এখন মাথার কাছে নিয়ে শুই। আচ্ছা। আর সন্ধ্যে সকালবেলা রোজ চার্জে বসিয়ে দিই, আচ্ছা, চার্জ হয়ে থাকে। আমি ওটা নিয়ে বসে থাকি, যে ওটা নিয়ে প্রবীর না হয়, প্রবীর যদি না পায়, যে কোনো 3 জন, হ্যাঁ, ওর পিতা একদম। আরেকজন 3 জন কার নাম দিয়ে দিয়েছে, ও বলে তোমার চিন্তা করতে হবে না, তুমি 3 সেকেন্ড টিপে ধরে রাখবে, তারপরে যে কেউ তোমার যোগাযোগ করবে। একদম তা সেটা একটা মনে হয় যেন আমার একটা বড় হেল্প। সেটাই। তো আপনি এতদিন মানে এত সার্ভিস পেয়েছেন, প্রবীর সার্ভিস পেয়েছেন, এতদিন ধরে আছেন ট্রাইবেকা কেয়ারের আন্ডারে, আপনি কতটা সেফ অ্যান্ড সিকিউরড? এই যেগুলো বললাম, এগুলোর মাধ্যমে মনে করি যে আমি ট্রাইবেকার আমাকে হেল্প করবে, ট্রাইবেকার আমার পাশে আছে, এইটুকু সিকিউরিটি আমার। বাহ, মেসোমশাই, আজকে আমরা 2023 থেকে আমরা ইভেন্ট ট্রাভেল এগুলো শুরু করেছি, আর মোটামুটি সেই থেকেই আপনাকে আমরা মোটামুটি প্রত্যেকটা ইভেন্ট ট্রিপসে আপনার নামটা কিন্তু আমাদের নথিভুক্ত হয়েই যায়। আমরাও চাই আপনি আমাদের সাথে আসুন, আমাদের সাথে পার্টিসিপেট করে আপনি সেই এনজয় করুন। আপনার কেমন লাগে? আপনি আমাদের সাথে পয়লা বৈশাখে এসেছেন, আপনি আমাদের সাথে অহল্যাতে গেছেন, আপনি আমাদের সাথে অ্যানুয়াল পিকনিক, পুজো পরিক্রমা, এবারে আমরা বাবালি রাজবাড়ি করেছিলাম, সেটাতেও গেছেন। এগুলো তো ইভেন্টসের গেল। তারপরে আমি ট্রাভেলের কথাটা আসছি, আপনার এই ডে ইভেন্টগুলোতে আপনার কেমন লাগে? আপনার এই যে ইভেন্টগুলো তো আমাদের আগে এগুলো আমরা পালন করতাম, অল্প বয়সে আমরা এগুলো পালন করতাম, কিন্তু এগুলো কেউ বন্ধই হয়ে গেছিল। আর আমাদের যারা করতাম তাদের সঙ্গে যোগাযোগ নেই, অনেকেই মারা গেছে। কিন্তু আবার ট্রাভেল কেয়ার যখন এগুলো করলো,
আমার পুরনো কথা মনে পড়ে গেল। গেলাম নববর্ষ গেলাম, তা নববর্ষে আমি নববর্ষের মতো পাঞ্জাবি টাঞ্জাবি পরে গেলাম। খুব ভালো লাগছিল কিন্তু আপনাকে। সবাই বললো না আপনি তাহলে ভালোই পরে এসছেন তো। আমি খুঁজে খুঁজে দেখলাম কোনটা পাওয়া যায়, কারণ আমার পাঞ্জাবিগুলো এত জমে যাচ্ছে, কোনটা পরো না ঠিক করতে পারি না। আর এই বিষয় জগদ্ধাত্রী পুজোয় আমি এতগুলো পাঞ্জাবি ভেঙেছি, সেগুলো ভাঁজ করে তুলতে পারছি। আমি যতগুলো ছিল পরবো। যাই হোক, ঠিক তারপরে ইলিশ উৎসবে গিয়েছিলাম। ইলিশ উৎসবে আমি খুব একটা খেতে পারি না, কিন্তু ইলিশ মাছ পছন্দ করি। কিন্তু ওখানে 3-4 রকমের করেছিল, আমি খেয়েছি, খেয়ে আমার কোনো অসুবিধা হয়নি, ভালোই ছিলাম খেয়ে। তারপরে আমি পিকনিকেও খুব ভালোভাবেই হয়েছে। না আমার 2-1 বলেছে ঠিক মতো দেরি হয়ে গেল। আমি ভাবছি বাড়িতে 2টোর মধ্যে খান, আর পিকনিকে এসেও যদি আপনি 2টোর সময় খেয়ে নিতে চান, কী করবে, একটু তো সময় লাগবে। 2:30 বেজেছে। আমি কয়েকজনকে বললাম 2:30টার মধ্যে পিকনিকে খাওয়া, আপনাকে আগে কোনো অল্প বয়সে পিকনিক করেননি? সে তো 4টের সময় খেতাম নিজেরা রান্না করে। তখন তো এরকম নিজেরাই রান্না করতাম, নিজেরাই সব কিছু করতাম। তখন বলে না ঠিক আছে। দেখলাম সবাই আর এজিটেশনটা করবার মতো জায়গা পেল না। তা ঠিক বলে কি, তারপরে আমি বললাম আমি কিন্তু ট্রাইবেকার হয়ে বলছি না, আমি কিন্তু আমিও আপনাদের মতো একজন। তা বললো না ঠিকই আছে। গঙ্গাবক্ষে ভ্রমণটা আপনার কেমন লাগলো? গঙ্গাবক্ষে ভ্রমণ তো আমার অপূর্ব লেগেছে। বিশেষ করে যখন মাঝগঙ্গায় হাওড়া ব্রিজে নিয়ে ওই জায়গাটা আমার অপূর্ব লেগেছে। হাওড়া ব্রিজের তলা দিয়ে ওরমভাবে ওপেনলি যেতে পারবো ভাবিনি। হাওড়া ব্রিজের পাশ দিয়ে গেছি, কিন্তু ওপেনলি যাইনি। হাওড়া থেকে ইয়েতে গেছি, বরানগর গেছি, কিন্তু ব্রিজের নিচ দিয়ে তো কখনো যাওয়া হয়নি। তা খুবই ভালো লেগেছে। আর তারপরে যখন নেমে গেলাম, নেমে গিয়ে যখন লঞ্চটার ছবি তুললাম, মনে হচ্ছে একটা জলযানটা যেন মনে হয় স্বর্গীয় জলযান, মানে এত আলোতে খুব এত সুন্দর লাগলো। আমার ছবি তোলা আছে ওটার, আমি আবার অনেককে দেখিয়েছি। তারপরে বেলুড় মঠের ভেতরে যখন ঘুরলাম, বিভিন্ন জায়গায় ঘুরলাম, আমি কয়েকজন আমার পরিবারে রামকৃষ্ণ মিশনের দীক্ষিত থেকেও রামকৃষ্ণ মিশনে ডেডিকেটেড। মানে রেঙ্গুনে বার্মায় যখন বোমা পড়ে দ্বিতীয় যুদ্ধের সময়, ওখানটায় যে পাহাড়ি রাস্তা দিয়ে যখন রিলিফ টিম আসে, আমাদের পরিবারের অনেকে ছিল ওই রিলিফ টিমে। তারা কিন্তু পরবর্তীকালে রামকৃষ্ণ মিশনে জয়েন করে গেছে। তারা সন্ন্যাসী হননি, কিন্তু তারা গৃহীও হননি, ওই আশ্রমেই থাকতেন। এবং তারা সেই জন্য মানে আমার বেলুড় মঠের তাদের কয়েকজনের কাছে পাঠিয়েছিলাম। বলে তুই একলা গেছিলি? আমি না একলা যাইনি, ট্রাইবেকার বলে একটা সংস্থা আছে, ওরা নিয়ে গেছিল। বলো আচ্ছা ঠিক আছে। তাই বললাম ট্রাইবেকার বলে আর আস্থা রাখতে পারবো না কেন। এবার আমি লাস্ট গেছি ভাইজাগে গিয়েছিলাম, ভাইজাগ থেকে আরাকু ভ্যালি গেলাম। আর রাত্রে আমি অসুস্থ হয়ে পড়লাম, আমার সুগার ফল করে গেল। তা আমি ডাইনিং হলে কীরকম যেন করতে পারছি না। তখন ছিল ওরা দুজন আমাকে মানে চিনি জল খাইয়ে টাইয়ে, তারপরে জল দিয়ে করলো। তারপরে বললো দরজা বন্ধ করবেন না, আমরা রাত্রে যাব, শুয়ে পড়ুন। কেন অল্প একটু খেলাম। তারপর দিন যখন আসছি, ছেলে বললো তুমি বাবা, ওরা দুপুরবেলা হোটেল ছাড়লো, তুমি ছেড়ো না, তো রাত্রে ফ্লাইট, তুমি ওদের বলো একটা হোটেল থেকে ফ্লাইট বুক করে দেবে, এক্সট্রা টাকা আমি দিয়ে দেবো, তুমি হোটেল থেকে যেও না। তো ওরা বলো না আপনাকে আমি হোটেলে একলা রেখে যাবো না, আপনি বসে থাকবেন, নামবেন না কোথাও। তা এই যে গেলাম, ওরা জোর করে নিয়ে এলো। তারপরে প্লেনে তুললো, ওরা বললো আপনার দুটো এত নেই, আপনার এত দুটো বড় জোয়ান ছেলে মেয়ে আছে, আপনার ভয় কি আছে? তার মানে ওই যে ওরা আপনার দুটো ছেলে মেয়ের সঙ্গে আছে, আপনি ভাবছেন কেন? আমাদের ম্যানেজার প্রিয়াঙ্কার প্রশংসা। হ্যাঁ, অত ভাবছেন কেন? আমি না ভাবছি না, তা তোমরা যেটা বললে আমি আরো বেশি সুস্থ হয়ে গেলাম। আপনার এবারে আপনি বাওয়ালি রাজবাড়িতেও গেছিলেন, তারপরে আমাদের সাথে দার্জিলিং গেছেন, আমাদের সাথে বেনারস গেছেন, আপনি মানে অনেক জায়গায় আপনি আপনাদের সাথে কাজিরাঙ্গাও গেছিলেন। তো আপনার প্রত্যেকটা জায়গা আপনার কেমন লেগেছে? আর আপনি এত
ভালোবাসেন ঘুরতে, আপনার বয়সে এই সবাইকে যদি আপনি এনকারেজ করেন যে মানে এই বয়সেও ঘোরা যায় আর কি, অবশ্যই। তো সেটা যদি একটু আপনি বলেন আপনার কেমন লাগে, কেমন, সেটা খুব ভালো হয়। আমি টাইব্রেকারের সাথে অনেক মোটামুটি আমার দু একটা হয়তো বাদ গেছে, সব সম্ভব হয় না। আমি মোটামুটি ট্যুরে গেছি। আমি মন্দারমণিতে প্রথম যাই। মন্দারমণিতে অর্পিতা ছিল। অর্পিতা তো একবারে স্ট্রং বলে আপনার তিনতলা আপনার প্রিন্সিপাল, হ্যাঁ সবাই স্কুলের প্রিন্সিপাল সবাই ইয়ে করছিল, দোতলায় যাবো না একতলায় থাকবো সব। তার অর্পিতা বললো আপনার তিনতলায় একটা ভালো, আপনি তিনতলায় যাবেন? আমি হ্যাঁ যাবো। কবার না উঠবো, কিছু তো কিছু করার নেই। আর ব্যালকনিতে বসে দারুণ সমুদ্র দেখা যায়। তাই বলে না তিনতলাই আমার ভালো। আর অর্পিতার কেয়ার আপে থাকলে তো কোনো সমস্যা নেই। তা ঠিক আছে, সে ঘুরলাম। তারপর বেনারস গেলাম। বেনারসেও অর্পিতা ছিল। অর্পিতা মোটামুটি ভালোভাবেই করেছে, খুব ভালোভাবেই করেছে। অর্পিতা তো খুব ভালো ম্যানেজ করে। অর্পিতা গুড অ্যাডমিনিস্ট্রেটর। একদমই। তারপরে দার্জিলিং গেলাম। দার্জিলিং গিয়ে আমি হাঁটতে পারছি না, মানে হলো ওই বাতাসিয়া লুপের ওখানটায় একটু উঁচু নিচু আছে, তো আমি ঠিক ব্যালেন্স করতে না পেরে পড়ে গেলাম। পড়ে গিয়ে খুব একটা চোট লাগেনি, সবাই লোকটা ধরে ফেললো। তারপরে আমি যাবরাম বসে আছি। পুরো দার্জিলিং আমাকে অমিত বকল দাবা করে টেনে টেনে শুরু দার্জিলিং ঘুরলো। মানে এই যে কেয়ার নেওয়া, এই যে আপনি এসছেন আমাদের সাথে, যে ঠিক আছে আপনি তাহলে এখানে বসে থাকুন আমরা ঘুরে আসি, এটা কিন্তু কখনো হয়নি। যেখানেই গেছি মোটামুটি একটা সকলেরই সহযোগিতা পেয়েছি, মানে কি একটা আস্থা রাখার মতো, যার ফলে কোনো অসুবিধা হয়নি। আর আমি এরপরে ইয়েতে গেছি কাজিরাঙা, তোমাদের গেছি কাজিরাঙা, খুব ভালো ঘুরেছি। কিন্তু কাজিরাঙা এখন আবার শিলং আর কাজিরাঙা হচ্ছে। আমি শিলং যাব বললাম, আমার শিলং যাওয়া হলো না। আর আমি অনন্যাকে বললাম, অনন্যা আমার কিন্তু শিলং যাওয়া হলো না, এবং আমার জন্যই ওরা শিলং প্রোগ্রামটা আগে করলো। আমি কাজিরাঙা যাব না, শিলং দেখি আমাকে ওরা পাঠিয়ে দেবে, এবং ওই অনন্যার জন্যই আমার শিলং যাওয়া হবে, নাহলে হতো না। কারণ ও যদি এটা না করতো আমার যাওয়া হতো না। যাই হোক, আমার ছেলে ওখান থেকে বলেছে হ্যাঁ বাবা তুমি শিলং ঘুরে এসো, যদি ওইভাবে হয়ে থাকে। তো আমি বললাম তুই কথা বল, আমি বলবো তুইও বলবি, কিন্তু বলবো আমার যদি স্কোপ থাকে আমি বলবো। হ্যাঁ, আপনার এর সাথে আপনার ছেলের সাথে কথাও হয়েছে, উনি সেই মানে অ্যালাউ করেছেন যে বাবা যেখানে যেতে চাইবে সেখানেই নিয়ে যাও। তো শিলং তো ডেফিনেটলি আপনি যাচ্ছেন আমাদের সাথে, এবং সিঙ্গাপুরেও আপনার যাওয়ার প্ল্যান হয়েছে। সিঙ্গাপুরেও মিস্টার ডে বলেছেন বাবাকে নিয়ে যাও। তো আপনারও ইচ্ছা ছিল আপনার সিঙ্গাপুর যাবেন, আপনি আমাকেও বলেছিলেন যে আপনি সেইটা আপনি ডিসেম্বরে আমাদের সাথে শিলং যাচ্ছেন, জানুয়ারি এন্ডে সিঙ্গাপুর। তো সেই সব প্ল্যান কিন্তু আগে থেকেই করতে হবে, যাতে আপনি মানে আমাদের সাথে ভবিষ্যতে আরো মানে আমাদের ট্রিপস, আরো আমাদের ইভেন্টে আপনি আমাদের সাথে যোগদান করতে পারেন। আর আমি এটাই বলবো, আপনি এত উৎসাহ নিয়ে আমাদের সাথে ঘোরেন, এত ভালো এনজয় করেন, সেটা আপনিও দেখেছেন গ্রুপে অনেক মানে আপনার থেকে অনেক বয়স্ক বা আপনার সমবয়সী বা আপনার থেকে ছোট অনেকেই আছে আপনার সাথে যায়, আপনি তাদেরকেও খুব এনকারেজ করেন। বা আমি দেখেছি পুজো পরিক্রমাতে একবার মানে আপনি এনকারেজ করছেন, চলুন না কি আছেন বসে থাকবেন কেন, ঘুরবেন, মানে এগুলোও আমরা ফিল করি। মানে এক এক সময় মনে হয় আপনি আমাদের এমপ্লয়ি হয়ে গেছে। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি আমাদের এত সময় দিয়েছেন। একমাত্র তারপরে আরেকটার জন্য আজকে আমাদের আশা, আপনি আমাদের ট্রাইবেকা কেয়ারের আপনি যেটা বললেন একটা দুটো হয়তো ট্রিপ আপনি যাননি, তার থেকে সব থেকে ম্যাক্সিমাম ট্রিপস আর ইভেন্টে আপনি পার্টিসিপেট করেছেন আমাদের সাথে। তো সেটার জন্যই আপনার জন্য একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে, এটা একটু নেবেন এবং থ্যাংক ইউ ভেরি মাচ, এটা আপনি নেবেন। থ্যাংক ইউ সো মাচ। এর জন্যই আজকে আমাদের যে আপনি আমাদের বলতে পারেন যে আমরা 2023 থেকে যত ইভেন্টস বা ট্রিপস করেছি, আপনি হচ্ছেন আমাদের, আমরা আপনাকে অ্যাম্বাসেডরও বানিয়ে দিতে পারি আমাদের ট্রাভেলে। তো সেই ক্ষেত্রে আপনিও আমাদের এনকারেজ করতে পারবেন। আমি তো ঘুরছি, তোমরা নিয়ে যাচ্ছ, তোমাদের সঙ্গে নিশ্চিন্তে যাচ্ছি,
তবে তোমরা মানে মানে ভালো কথা বলতে দয়া করো আমি যেন তোমাদের ট্যুরগুলো অ্যাভেল করতে পারি শারীরিকভাবে একদম, সুস্থ থেকে, নিশ্চয়ই, কারণ আমার নিশ্চয়ই। মনের ইচ্ছা থাকলে তো হবে না, শারীরিকভাবেও সুস্থ থাকতে হবে। তোমরা সেভাবে তোমরা করো, শুভেচ্ছা জানাও, আমি যাতে নিশ্চয়ই। তোমাদের আরো ভবিষ্যৎ এগুলোতে জয়েন করতে পারি। একদম একদম, আপনি সুস্থ থাকবেন, আপনি ভালো থাকবেন, আমাদের সাথে ট্রাভেল করবেন, আমাদের সার্ভিস নিয়ে যাবেন, আপনি খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।